প্রেমে নীল কাব্য লিখেছেন নওরিন কবির তৃষা। পর্ব সংখ্যা ৮। পাশের বাগানে বড় বড় শিমুল বকুল আর কৃষ্ণচূড়ার দল, কোকিলের কলককনিতে মুখরিত সুর। পরিবারের সকলের মনেই এক দোলন চাপার কোলাহল আনন্দ দোলা দিচ্ছে। যেন অনেক দিনের ভিন্ন দিবন্দি পুনরায় প্রলজ্জিত হবে আজ। বহু প্রতীক্ষার পর এক নতুন প্রভাবের আকাঙ্ক্ষা উদ্গ্রীব। সকাল থেকে রান্না বান্নায় ব্যস্ত বাড়ির রমণীরা। রাউফিনের পছন্দের সব খাবার নিয়ে রান্না করা হয়েছে। তা করেছেন রোশনারা খান, তার চোখে আনন্দ অশ্রু। কিচেনের সম্মুখভাগে বড় ডাইনিং এর পার্শ্ববর্তী এক সোফাতে বসে আছে তিহু, রাফা, নীরা। নীরার হাতে বই, গভীর মনোযোগ দিয়ে এক ধ্যানে পড়ছে সে। রাফা টুকটাক কাজ করতে সাহায্য করছে, আবার এসে বসছে। আর এদিকে তিহু মির্জা সূচনার কাছ থেকে ধমক খাওয়ার পর থেকেই সোফাতেই এসে থ মেরে বসে আছে। কিছুক্ষণ আগে তাকে রান্নাঘরে যাওয়া নিয়ে ভীষণ এক ধমক দিয়েছে মির্জা সূচনা, যার ভাষ্যমতে তিহু পুরোপুরি সুস্থ হয়নি, আর আগুনের ধারে গেলে যদি জ্বরটা আরো বাড়ে। এজন্য তাকে নিষেধ করা সত্ত্বেও যখন সে ফের মির্জা সূচনাকে সাহায্য করতে গিয়েছিল, তখন তাকে ধমকে দিয়েছেন তিনি। একাধারে বসে থাকতে থাকতে বিরক্ত হচ্ছিল তিহু। রাফার আজকে অবসর নেই, বড় ভাই আসছে বলে কথা, বড় দায়িত্ব তার। বিরক্তিতে তিহু আশেপাশে ফির কি করবে ভাবতে ভাবতে দেখে পা তলা দিয়ে নামছে দুজন রমণী। তিহুর কাছে সম্পূর্ণ অজ্ঞাত তারা। নীরাকে আলতোভাবে ধাক্কা দিয়ে বলল, এই নীরু। এক মনে পড়তে পড়তে কল্পনা রাজ্যে হারিয়েছিল নীরা। তিহুর হঠাৎ দেখে সে কিছুটা কেঁপে উঠে বলল, কিছু বলবে বৌমুনি? তিহু সিঁড়ি বেয়ে নেমে আসা দুই রমণীর দিকে ইঙ্গিত করে বলল, এরা কারা? তিহুর কথায় সামনের দিকে তাকাতেই নীরা মোটো ফ্রেমের চশমাটা হাত দিয়ে সামান্য ঠিক করে। তারপর তিহুর দিকে ফের দৃষ্টি নিয়ে বলে, ও ওরা। এদের মধ্যে ব্ল্যাক টপস আর স্কার্ট পরা মেয়েটা হচ্ছে নাহা আপু, আর ব্লু সালোয়ার কামিজ পরাটা হচ্ছে মনি আপু। নীরার কথায় তিহু এবার ভালো করে মেয়ে দুটোকে পর্যবেক্ষণ করলো। নাহার চেহারায় ওয়ালিদ খানের মুখবাইকের গড়ন স্পষ্ট। তবে মুন্নি মেয়েটা একটু অন্যরকম সুন্দরী, হ্যাঁ অবশ্যই। টাকো টাকো চোখের অধিকারী সে। গায়ের রং তিহুর মতো অতটা উজ্জ্বল নয়, তবে সে লাবণ্যময়ী। তার কৃষ্ণ কালো চুলগুলো ঢেউ খেলানো স্রোত তরঙ্গের ন্যায়। তবে অবাক করা বিষয় হচ্ছে তার চোখে অদ্ভুত রকম ফুলে আছে রক্তবর্ণের, যেন কত রাত ধরে নির্ঘুম কাটিয়েছে। তখনই পাশ কাটিয়ে চলে গেল তারা। একবারও তার দিকে ঘুরেও তাকালো না। বেশ অবাক হলো তিহু। কালকে থেকে আজ পর্যন্ত যতগুলো মানুষের সাথে পরিচয় হয়েছে, সবাই তাকে বেশ যত্ন করেছে, যদিও নীলের বড় ফুপুটা একটু অন্যরকম, কিন্তু এই মেয়ে দুইটা। নাহার মুন্নি কিচেনে এসে দাঁড়ালো। তাদের দেখে মির্জা সাইমা হেসে বললেন, কি ব্যাপার? এতক্ষণ পর মনে পড়ল বের হওয়া প্রয়োজন। আর মনি, তোর চোখ মুখের এই হাল কেন? তখন এই পাশ থেকে মুন্নির মা বলল, বাদ দাও তো ভাবি, দেখো হয়তো কাল রাতে আবার কোনো স্যাড মুভি দেখেছে আর কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছে। কিছুদিন আগে তো ওই যে কি যেন মুভি রিলিজ হলো, সাইয়ারা নাকি, ওইটা দেখেও তো দুদিন যাবৎ শুধু কেঁদে গিয়েছিল। মায়ের কথায় মৃদুমন্দ চাপা হাসলো মুন্নি। মুভি? আসলেই তো মুভি। তার জীবনের গতিধারা যে এক মুভির চমকপ্রদ মোড় দিয়েছে। তা হয়তো কোনো মুভিকেও হার মানাবে। যে ব্যক্তিটি প্রত্যেকটা খুঁটিনাটি মুন্নির ভালো জানা, সেই ব্যক্তি নাকি বিয়ে করে নিয়েছে। মলিন হাসি রেখে গেল যেন মুন্নির ঠোঁটে। নাহা এবার সেদিকে তাকালো। বুকের মাঝে কেন জানি মোচড় দিয়ে উঠল তার। কেউ জানুক আর না জানুক, নাহা তো খুব ভালো করেই জানে মুন্নি নীলকে ঠিক কতটা ভালোবাসে। সমুদ্রের অতল স্পর্শের ন্যায় সে ভালোবাসা যখন তা মেনেছে, তখন সে নাহার সামনে এক অজানা সংখ্যা টানা বেঁধেছে। মুন্নি অপুর ব্যাপারটা তো তার জানা, তবে সে যে আয়াজকে পছন্দ করে, না পছন্দ করে না, রীতিমতো ভালোবাসে, এই ব্যাপারটা তো সকলেরই অজানা। তবে যদি তার সামনে এমন হয়। না না, এসব কি ভাবছে নাহা? এসব কোনোদিনও হতে পারে না, কখনো না। হাজারো কল্পনা ঋতুমতো পা দিয়ে পিষে নাহা এক ঝলক সোফায় বসে থাকা মেয়েটার দিকে তাকালো। ভুবন মোহিনী সুন্দরী মেয়েটি, কি যেন কবি রচিত কল্পিত নায়িকা, তেমনই তো সব ঠিক থেকে পারফেক্ট মেয়েটা। সুদর্শন অক্ষি পুলক বিশিষ্ট ডাগো ডাগো চোখে মধুরাঙা মনির নেত্র, চিকন জলাইন নব কিশোরের ন্যায় কম্পিত ঠোঁট জোড়া, গোলাপি অধর, নাসারন্ধ পাতলা। তবে সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে মেয়েটি একগুচ্ছ সুদীর্ঘ কেশরাজ, হালকা লালচে
চুলগুলো বেনুনিতে আবদ্ধ, সেগুলো সোফার পেছনে ফ্লোরে পড়ে আছে মাটিতে। তবে মেয়েটি অসাধারণ সুন্দর লাগছে এতেই। নাহা নিজে কি কোনো প্রকার ঘোর লেগে গেল যেন, একটা মেয়ে কতটা সুন্দর হতে পারে। তবে তৎক্ষণাৎ মুন্নির কথা মনে পড়তে ঘৃণার সহিত দৃষ্টি ফিরিয়ে নিল সে। হোক সে ভুবনমোহিনী, অপরূপা কিংবা স্বর্গীয় অপ্সরা, তবে তার কারণে মুন্নির মতো এক পাখি ভালোবেসে যাওয়া মেয়েটা আজ কষ্ট পাচ্ছে। নাহা কখনো ক্ষমা করতে পারবে না মেয়েটাকে, কখনো না। আচ্ছা, কথা কি এবার বলতে শুনতে পাস না? বললাম তো আজকে আমার পক্ষ থেকে পানি মন্ত্রীর সাথে দেখা করা সম্ভব না। যদিও তার বেশি প্রয়োজন হয় তাহলে সে আরো 2 দিন অপেক্ষা করুক। আই হ্যাভ নাথিং টু ডু, গট ইট। নীলের তীক্ষ্ণ কণ্ঠ। অপর প্রান্তে কোনো লোকটা যেন চুপসে গেল, অতঃপর স্থির কণ্ঠে বলল, আচ্ছা ভাই, আমি দেখছি ব্যাপারটা। দেখা দেখি তো কিছু নেই, আমি তো বলছি। আর আমি যা বলেছি সেটাই ফাইনাল। আগামী 2 দিনের আগে উনি যদি আমাকে নক করেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কথাটা ফের বলেই ফোনটা কেটে দিল নীর। বিরক্তিতে চোখে মুখে কুঁচকে আসছে তার। এই পানি মন্ত্রীটা জুটেছে, বিগত 1 সপ্তাহ ধরে ফোন করে যাচ্ছে। জিজ্ঞাসা করলেই ব্যক্তিগতভাবে দেখা করা প্রয়োজন, একান্তে। নীল বোঝে না কেন একান্তে দেখা করা প্রয়োজন। নীলের কণ্ঠে এক ঝলক সিঁড়ির দিকে তাকালো। তিহু নীলের পরনে আজ গতানুগতিক এক শুভ্র পাঞ্জাবি, তবে আজ তাকে একটু অন্যরকমই লাগছে। তিহু চোখ শুরু করে ব্যস্ত হলো নীলকে বিশ্লেষণ করতে। তার নীল মণিচোখল তীক্ষ্ণ চোখে ওপর থেকে ভুরুদয় সামান্য কুচকালো, মুখে বিরক্তি ছাপ স্পষ্ট। নিশ্চয়ই আবারও কোথাও কোনো ঝামেলা পাকিয়েছে, নিশ্চিত আবারও কোথাও কোনো ঝামেলা পাকিয়েছে বলে যাচ্ছে। আফটার অল নেতা তো, এটাই তাদের কাজ, ঝামেলা বাঁধানো। তিহু সামান্য ঠোঁট বাঁকিয়ে পাশ ঘুরল নীলকে এক ঝলক চোখের সামনে তাকিয়ে তার দিকে, অতঃপর কিচেনের থেকে মির্জা সূচনাকে উদ্দেশ্য করে বলল, এদিকের অবস্থা কত দূর আম্মু? রফিন কিন্তু চলে এসেছে। রফি নীলের মাঝখানের বড় হওয়া, দুজনের সম্পর্ক বন্ধুত্ব মতো, তাই খানিকক্ষণ সে রফিনকে বা ভাইয়ের বলে না, নাম ধরে সম্বোধন করে। মির্জা সূচনা ব্যতিগ্রস্ত কণ্ঠে বলল, এদিকে সবকিছু সম্পন্ন। তার কথা শেষ হতে দেরি সঙ্গে সঙ্গে মহলের বাইরে নীলের আকাশ সম্পন্ন এক ভিন্ন শব্দ, তবে কোনো পাখপাখালির গান নয়, এক যান্ত্রিক পাখির হুঙ্কার। সে শব্দে ক্রমশ ঘন হয়ে আসছে, আর পরিবারের সকলে হৃদয়ে চাপা উত্তেজনা যেন তুরঙ্গে তুলছে। ব্যতিব্যস্ত সকলে হাতের কাজ ফেলে ছুটে চলো বাহির অঙ্গনে। মহলে সবাই উপস্থিত। বাইরে বিশাল উদ্যানে এক লৌহ কঠিন পক্ষী ধীরে ধীরে আঙ্গিনে এসে প্রবেশ করছে। সবুজে আবৃত ফাঁকা জায়গাটায় নেমে আসছে তার যান্ত্রিক ডানা তীব্র ঝাপটানি। মাঝখানে গাছপালা দুলে উঠছে যেন এক অজানা ঝড়, সব কম্পমান। যন্ত্র পাখিটি উড়ছে, লুটিয়ে পড়ছে 5 বছরের প্রতীক্ষার মূর্তি। সে যখন ভূমি স্পর্শ করলো সমস্ত বাতাস যেন এক লহমায় স্তব্ধ হয়ে গেল। নীরবতা এক ক্ষণটি যেন সকল ইন্দ্রিয়ের ওপর জয় হলো। ধীরে ধীরে যন্ত্রটি পরীক্ষায় রাজর মাঝ থেকে নেমে আসলো। নিখুঁতভাবে তৈরি ড্রাক নেভি স্যুট পরিধান এক সুদর্শন পুরুষ, দেখতে অনেকটা ব্রিটিশদের মতো, মুখবয়ব চঞ্চলতাবিহীন, কেবল শান্ত নিবিড় এক প্রশস্ত প্রশান্তি। সেই প্রশান্তির মধ্য দিয়ে তার তীক্ষ্ণ চোখ দুটি আপনজনকে খুঁজে ফিরছে। দূরে দাঁড়িয়ে থাকে রৌশনারা খান। এক দৃষ্টি দেখে তার নিজেকে ঠিক রাখতে পারল না। সকল বিধিনিষেধ, সকল জড়তা ডিঙিয়ে প্রায় ছুটে গেলেন তার পুত্রের দিকে। তার চোখ তখনও আনন্দের অশ্রু, মুখে তৃপ্তির হাসি। রফিন যখন দেখলো তার মা ছুটে আসছে, তার নিজের হৃদয়ে বাঁধিয়ে নিতে যেন ভেঙে গেল। 5 বছর সকল শূন্যতা, সকল কষ্ট যেন এক লহমায় মিলিয়ে গেল যখন সে তার মায়ের উষ্ণ আলিঙ্গনে ধরা পড়ল। এক নীরব কিন্তু গভীর আবেগে পূর্ণ হলো সেই দৃশ্য, যা হার মানাবে ভাষার বর্ণনাকে। অনন্যা পরিজনেরা তখন ধীরে ধীরে এগিয়ে এলো, যেন আজ এক নবসূর্যের সূচনা হলো খানমহলের আঙিনায়। সময় কিছুটা সন্ধ্যার পর, ঘড়ির কাঁটা সন্ধ্যা 6টা কিংবা 7টা। খানমহলে জমায়েত হয়েছে বিশাল সব ড্রয়িং রুমে। বিভৎস জিনিসে রকমারি সাজে সাজানো হয়েছে আজ। প্রত্যেকটার জন্যই গাদাখানিক দ্রব্যাদি। একের পর এক সবাইকে নিজের জিনিস বুঝিয়ে দিচ্ছে রাউফিন। হঠাৎ তিহুর সম্মুখে এসে থমকে দাঁড়ালো সে, বুড়ো কুচকে সামান্য তীক্ষ্ণ দৃষ্টি মেলে। তোমাকে তো ঠিক। তার মুখের কথাটা শেষ হবার আগে লুফে নিয়ে রাফা এক লহমায় বলে উঠল,
ভাইয়াটা বৌমনি নীল ভাইয়ার। তাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রফি নিজের খসখসিয়ে কণ্ঠে বলল, ও তাহলে তুমি নুরাইন? তিহু এক ঝলকায় নীলের দিকে তাকালো, অতঃপর সম্মতিসূচক মাথা ঝাঁকিয়ে বলল, জি আমি নুরাইন হক। রফিন এবার এক ঝলকায় নীলের দিকে তাকালো, তারপর তিহুর দিকে ফিরে হেসে বলল, ও হাই, আমি মাহমুদুল হক। বাই দ্য ওয়ে, সেম সারনেম। তিহু, তাই তো দেখছি। রাফিন এবার তিহুর দিকে ফিরে প্রফুল্ল হাসলো। সো ডাজন্ট দিস মিনস উই আর লাইক ব্রাদার অ্যান্ড সিস্টার? তিহু খানিক হাসলো, অথবা মাথা ঝাঁকিয়ে বলল, মেবি। রাফিনী কিছুটা হতাশগ্রস্ত আর অনুশোচনা সম্পন্ন দৃষ্টি নিয়ে বলল, বাট সরি সিস্টার, আমি যখন মিমিয়াম মিমিয়ার কাছে তোমার কথা শুনেছি তখন আর টাইম নাই, তোমার জন্য কিছু আনতে পারিনি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে ব্রাদার। সিস্টার কখনো বলেইছ, তাহলে দেনাপনা হিসাবটা না হয় পরে পরে চোকানো যাবে। আফটার অল ছোট বোন হিসেবে তোমার কাছ থেকে তো কোনো স্পেশাল ইভেন্টের জন্য আমরা গিফটের প্রয়োজন হবে না, তাই না? সেই জন্য মুহূর্তে আমি যে কোনো মুহূর্তে নিতে পারি। রাফিন মুগ্ধ হল তিহুর এমন আন্তরিকতার আচরণে। মির্জা সূচনা বৌমার আন্তরিকতায় মুচকি হাসলেন। মির্জা সাইমাও তার দিকে এগিয়ে আসলেন। যে যাই বলুক আপা, আমাদের নুরাইন কিন্তু খাঁটি সোনা, তোর সংসারটা একমাত্র এই সামলাতে পারবে। মির্জা সূচনা এক ঝলকায় বোনের সরল মুখখানার পানে তাকালেন, অতঃপর ফের বৌমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি। হঠাৎ তাদের কথোপকথনের মাঝে একযোগে খুঁজে চলল রফিন দুটো দৃষ্টি। দু একবার আশেপাশে তাকিয়ে মির্জা সূচনাকে উদ্দেশ্য করে বলল, মামিমা মুন্নি কই? মির্জা সুজন এবার আশেপাশে তাকালেন, মুন্নিকে দেখতে না পেয়ে রুমিন আরাকে উদ্দেশ্য করে বলল, রুমি, মুন্নি কই রে? রুমিন আরাম বলল, দেখো ভাবি জান হয়তো রুমে ঘুমিয়ে আছে, বলেছিল তো মাথা ব্যথা করছে। তাই বলে রফিন এতদিন পর আসলে একবার দেখা করতে আসবে না? রুমিন আরাম ওই যে তখন আমাদের সাথে গেল না, তারপরে তো গিয়ে রুমের দরজা দিয়েছে। কেউ ব্যাপারটা ততটা গুরুত্ব না দিলেও তিহুর কেমন জানি খটকা লাগলো। অদ্ভুত এক রহস্যময়ী মেয়ে মুন্নি। এ বাড়িতে সবার সাথে হয়তো একদিনে তিহুর আলাপচারিতা ঠিকমতো হয়নি, তবে অনুমান নির্ভর প্রচেষ্টায় সে যতদূর বুঝেছে মুন্নি মেয়েটা বড়ই অদ্ভুত। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, যেখানে তিহু আরো বেশি অদ্ভুত লাগার কারণ, তা হচ্ছে মুন্নির সকালবেলা গার্ডেন এরিয়ায় নীলের দিকে এক অদ্ভুত ভঙ্গিমায় বারংবার তাকাচ্ছিল। হঠাৎই কল্পলোকে ডুবে গেল তিহু। চিকন ভুরুজোড়া কুঁচকে এলো তার। দোতলার করিডোর দিয়ে নীলের রুমের দিকে যাচ্ছিল তিহু। হঠাৎ করে এক পরিচিত কণ্ঠে সুদর্শন পেতেই থমকালো পদচারণ। রহস্যময়ী সেই মানবীটি। প্রথমীকে দেখে চিনতে ফেললো তুহু। না চেনার তো কোনো কারণ নেই, সকালবেলা ভালো করে বেশ কয়েকবার পর্যবেক্ষণ করেছে মেয়েটিকে। তবে তার তো এখানে থাকার কথা নয়। এদিক এরিয়া জুড়ে তো শুধু একটাই রুম, সেটা হচ্ছে নীলের। মানবীটি এক ঝলকায় তাকালো তার দিকে। তিহু স্বভাবসুলভ মুচকে এসে বলল, ও তুমি এখানে? তোমাকে তো সবাই নিজে খুঁজছিল। বাই দ্য ওয়ে, তোমার মাথা ব্যথা সারিয়েছে? মাথা ব্যথা করছিল শুনলাম, ভালো হয়েছে? কি করে ফাঁসিয়ে দিলে নিন ভাইকে? প্রশ্নের জবাবে এমন উত্তরের আশা করেনি তিহু। হঠাৎ করেই ভুরুঝাড়া কুঁচকে গেল তার। সরু চোখে সন্ধিহান দৃষ্টি নিক্ষেপ করে বলল, মানে? কিছুটা তেতে উঠল মুন্নি। তার মানে? তার কাছে মেয়েটির এমন প্রশ্ন যেন ন্যাকামির ভিন্ন কিছুই লাগলো। বিরক্তি কণ্ঠে সে বিড়বিড় করে উঠল, মানে বুঝলো না, কচি খুকি নাকি? আমি বলছি তুমি কি করে আমার নীল ভাইকে ফাঁসিয়েছো? প্রথম সাক্ষাতে মুন্নি আমার অগ্র আচরণের বিষময় হয়ে গেল তিহুর মুখশ্রী। এতক্ষণে যাবৎ মুচকি হাসা রেখা বিদ্যমান মুখশ্রীতে মুহূর্তে নেমে এলো একরাশ বিষময় আর বিরক্তি। কি সব বলছো? মাথা ঠিক আছে তোমার? মাথা ঠিক থাকবে না মানে? তোমার মতো ক্লাসলেস মেয়েকে চিনতে আমার মাথা ঠিক রাখার প্রয়োজন হয় না। থার্ড ক্লাস মেয়ে কোথাকার। যখনই দেখলে বড়লোক, তখন আর নিজেকে লোভ সামলাতে পারে না, তাই না? জিভ লক লক করে উঠলো। তিহু মুন্নির এমন কথায় তেতে উঠলো। মাত্রই কি বললো মুন্নি? থার্ড ক্লাস? তাকে থার্ড ক্লাস বলা ক্ষিপ্ত বাঘিনী নেই। তিহু বলল, ওই গলা নামিয়ে, আর তুই থার্ড ক্লাস কাকে বললি? তোর নিজের কোনো ক্লাসে ঠিক আছে? যতটুকু জানিস, কতটুকু জানিস তুই আমার সম্বন্ধে? আমার বাপ দাদার যে সম্পত্তি আছে তা দিয়ে তোর মতো হাজারটা মেয়েকে আমরা বসায় ঝি করে রাখতে জানি।
তাই গলা নামিয়ে কথা বল। মুন্নি বেশ অবাক হলো তিহুর এমন আচরণে। সে হয়তো কল্পনা করতে পারেনি তিহির এমন রূপ আচরণ। কেননা তিহুর চেহারায় মিষ্টি মিষ্টি ভাব আছে যা দেখলে সহজে যে কেউ ভাবতে পারে তার ভেতরে অগ্নিয়গিরির উদরিত কিছুটা ভয়াবহ মাত্রা পৌঁছাতে পারে। তবে মুন্নি কি কম যায় নাকি? সেও তিহুর কথায় জবাবে দিল, ভাষা ঠিক করো, ভাষা ঠিক কর। তোর কথাতে বোঝা যাচ্ছে তোর ভদ্রতা শিখা কত দূর। তাকে কথা শেষ করতে দিল না তিহু। তার কথার মধ্যখানে তাকে থামিয়ে দিয়ে সে বলে উঠল, বিশ্বাস কর আমি ভদ্র নই, চরম অভদ্র। আমি একেবারে খেতাবপ্রাপ্ত অভদ্র। তাই যদি চাস আমি ভদ্রতা বজায় রাখি তাহলে নিজের ভদ্রতার সীমার মধ্যেই নিজে থাকার চেষ্টা কর। কথাটা বলে সেখান থেকে চলে গেল তিহু। এক মুহূর্ত দাঁড়ালো না, পিছিয়ে ঘুরে তাকালো না। এদিকে মুন্নি বিষময় আঁখি যুগল আবারও বিশ্লেষণের জন্য ব্যস্ত গম্ভীর্যপূর্ণ রমণীর দিকে। ওই যে মির্জা সূচনারই সেকেন্ড ক্লাস ভার্সন, একদম সেরকমই গাম্ভীর্য দাম্ভিকতা ঝরে পড়ছে মেয়েটার কথা আর আচরণ চালচলনে। আকাশে অর্ধচন্দ্র বিদ্যমান। সময়টা রাত 10টার কিছুটা আগে হতে পারে। নীলের রুমে এসে ঘুরে ঘুরে দেখছিল তিহু। কি বিশাল রুম! তবে সবচেয়ে সুন্দর লাগার মতো জিনিসটা হচ্ছে উত্তর সাইডে সুইমিং পুলটা। রুমের সাথে লাগানো সুইমিং পুল আর তার স্বচ্ছ পানিতে দৃশ্যমান নানা রঙের পাথরগুলো নজর কাড়ে। চারপাশে হরেক রকমের নাম না জানা বাহারি ফুলের সমাহার। তিহু এক নজর পিছে তাকিয়ে নিজের রাগটা সংযত করার চেষ্টা করলো। সফল হয়েছে কিছুটা তাতে। তৎক্ষণাৎ রুমের মাঝে কারো পদধ্বনির শব্দ পেতে রুমে চলে আসলো সে। নীল সবে নিজের পাঞ্জাবি বদলে একটা ফুল স্লিভ শার্ট আর ট্রাউজার পরে বেরিয়েছে। লোকটা এক এক সময় এক এক রকম লাগে তিহুর কাছে। এই যেমন এখন একেবারে বলিউডের কোনো বড় তারকার মতোই লাগছে, আবার কখনো কখনো তাকে অভিজ্ঞ নেতার মতোই লাগে। দ্বিগুণ গাম্ভীর্য নিয়ে ঘুরে সে। তবে লোকটার যেন এই লোকেই বেশি ভালো লাগছে তিহুর কাছে। সে মুগ্ধ নয়নে নীলের দিকে বেশ বিশ্লেষণ করতে ব্যস্ত। তৎক্ষণাৎ মুন্নির ব্যাপারটা তার মাথায় সম্বিত ফেলে দৃষ্টি নামালো। অতঃপর নীলকে ফের বলল, আপনার ফোনটা একটু দিন তো। নীল কোনো কথা না বলে বেডসাইড টেবিলের ওপরে পড়ে থাকা আই রিলেটেড বক্সের দিকে দেখালো। তিহু নীলের ইশারে এক ঝলকায় সেদিকে তাকালো। অতঃপর বিড়বিড় করলো, এই লোক কি দৈনিক ফোন বদলায় নাকি? নীল হয়তো শুনতে পেল তিহুর কথা। সোফাতে বসে ল্যাপটপ অন করতে করতে বলল, ফোনটা তোমার, আমার না। তিহু তখন সবে ফোনটা রিলেটেড বক্স থেকে আনবক্স করতে হাতে ধরেছিল। নীলের এমন কথা অবাক দৃষ্টি তার দিকে তাকালো। এবার হাতে থাকা আইফোনটার দিকে একবার তাকিয়ে নীলের দিকে তাকিয়ে বলল, এই ফোন নিয়ে আমি কি করব? নীল ভাবলেশীন ভাবে বলল, চাইয়া থাকবা? মানে 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 করো কেন এত? দিয়েছি, নিয়ে নাও। আর একটা প্রশ্ন নয়। তিহু কিছু একটা বলতে গিয়েও থমকালো। ফোনটা হাতে নিয়ে একবার সবগুলো ফাংশন চেক করে ডায়াল করলো কাঙ্ক্ষিত নাম্বারটিতে। মার সাথে কথা শেষ করে আধ ঘন্টা পর রুমে প্রবেশ করলো তিহু। নীল তখন নিজের সমস্ত কাজকর্মের ব্যস্ততার সমাপ্তি ঘটিয়ে ল্যাপটপ অফ করছে। তিহু দেখলো, সে বলল, নূর। নীলের কণ্ঠে অন্যরকম কিছু ছিল। তিহু না চাইতেও ঘুরে তাকালো। নূর নামটা কিছুটা নুরাইন হয়েই পৌঁছালো যেন তার কর্ণকুহরে। আকস্মিক সে বলে উঠল, কিছু বলবেন? শোনো তো একবার। তিহু এগিয়ে আসলো। নীল তার হাত থেকে ফোনটা নিয়ে বলল, এফবি অ্যাকাউন্ট আছে তোমার? ছিল তো। পাসওয়ার্ড মনে আছে? থাকবে না কেন, অবশ্যই আছে। বলো। তিহু কোনো কথা না বলে চুপচাপ ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকে। নীল পরপর দুইবার পাসওয়ার্ড বলার পর ওপাশ থেকে কোনো রূপ জবাব না আসায় বিরক্ত হলো। কিছু বললাম, শুনতে পাচ্ছ না? পাসওয়ার্ড কি? তিহু আমতা আমতা করে বলল, ইয়ে মানে? নীল শুভ্র চোখে তাকিয়ে রইল তার দিকে। মানে কি? আসলে কোন আসলে নকলে শুনতে চাচ্ছি না, যা বলছি সব সব তাই বলো। অ্যান্সার দাও। ফেসবুক পাসওয়ার্ড কি? তিহু দ্রুত কণ্ঠে বলল, কুত্তার বাচ্চা। তিহুর কথায় দেখতে মতোই বিষম খেলো যেন নীল। বুকে থাপ্পড় দিতে দিতে নিজেকে সামলালো। কি? নীলের এমন অবস্থায় তিহু বলল, আরে এমন করছেন কেন? আপনাকে বলিনি তো এটা আমার ফেসবুক পাসওয়ার্ড। লাইক সিরিয়াসলি? কোনো সুস্থ সবল স্বাভাবিক মানুষের ফেসবুক পাসওয়ার্ড এরকম হতে পারে? তিহু কিছু একটা ভাব নিয়ে বলল, এসব আপনি বুঝবেন না। কিছুক্ষণের মাঝে নীল ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তিহুর অ্যাকাউন্ট খুলল। সামান্য স্ক্রল করতে সামনে ভেসে উঠল সর্বশেষ পোস্টটি, যেখানে বড় বড় অক্ষর লেখা, আজ একটা শ্বশুরবাড়ি নাই দেখা, আম্মু শ্বশুরবাড়িতে থাকতে হয়, জীবনটা বেদনার।
নীল বিষময় দৃষ্টিতে তাকালো তিহুর দিকে। জীবনে কি পাপ করেছিল যার দরুন এমন একটা মেয়েকে বিয়ে করেছিল? ভাবার চেষ্টা করলো সে। এদিকে তিহু দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে, আরে মিস্টার, আপনার কাম হইলে বলুন তো, ঘুমাবো আমি। নীল ফোনটা তার দিকে দিয়ে বলল, নাও হয়ে গিয়েছে। তিহু ফোনের ফেসবুক অ্যাকাউন্ট অন করে দেখে, ভাবলো একবার গ্রুপে ঢোকা যাক। তবে তার ফোন কি এমবি আছে? হয়তো না। সে দ্রুত নীলের দিকে ফিরে বলল, আচ্ছা আপনাদের এখানে ওয়াইফাই আছে? না। আছে না? আপনার নিজস্ব? মানে শুধু আপনার রুমের জন্যই নাকি পুরো সবার মহলের জন্য? আমি আমার জিনিস কারোর সাথে শেয়ার করতে পছন্দ করি না। তাহলে ওয়াইফাই অবশ্যই শুধুমাত্র আমার রুমের জন্যই হবে, মহলেরটা আলাদা, এখানে আসে না। তিহু মুখ ঝাঁকিয়ে মনে মনে বলল, ঢঙ্গে আর বাঁচি না। বললেই হয় মহলেরটা এখানে পায় না, তাই না করে ঢং করে বলা যাচ্ছে আমার জিনিস আমি কাউকে শেয়ার করি না। তিহুর এমন চুপচাপ করে থাকতে দেখে নীল বলল, কিছু বলবে নাকি? এভাবে দাঁড়িয়ে থাকবে? পাসওয়ার্ডটা একটু দিবেন? আই লাভ ইউ। নীলের কথায় তিহু চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বিষময়সূচক কণ্ঠে বলল, এটা ওয়াইফাই পাসওয়ার্ড? তিহু আগে খুব আমাকে বলেছিলেন, তাই না? আমার কি মনে হয় কোনো স্বভাবের মানুষের ওয়াইফাই এর পাসওয়ার্ড আই লাভ ইউ হতে পারে? এটা আমি না, ইজাজ দিয়েছে। আর চুপচাপ বসে কেন আছো? কাজ থাকলে সেটা করো। বক বক করো না, আমার মাথা খেও না। বলে নীল মোবাইল স্ক্রলিং করতে ব্যস্ত হলো। তিহু নাক মুখ সিটকে একবার সেদিকে তাকালো, অতঃপর নিজ বিছানায় একবার নিজের মেসেঞ্জার চেক করতে লাগলো। কিছুক্ষণ পর তিহু হঠাৎই বলে, যে শুনছেন, সারাদিনের ক্লান্তি শেষে একটু ঘুম ঘুম আসছিল নীলের। তিহুর কণ্ঠে সে বলল, বলো। একটা রিকোয়েস্ট করব, রাখবেন প্লিজ? বেশি ঢং না করে বলো। অ্যাকচুয়ালি আমি গ্রুপে ঢুকে দেখছিলাম কালকে আমাদের একটা ক্লাস টেস্ট আছে। পিসি স্যার নিজেই যাওয়ার জন্য জরুরি তলব দিয়েছে। যদি আপনি আমাকে একটু দিয়ে আসতেন না, মানে আপনার ভার্সিটি অবধি যাওয়া লাগবে না, শুধু বাড়ি থেকে বের করতে আমাকে হেল্প করতে পারলেই হবে। তাকে তাতে তাকে কথার মাঝেই থামিয়ে দিল, বলল নীল, এত ফর্মালিটি দরকার নেই। বলছো যখন অবশ্যই কালকে তুমি ইউনিভার্সিটি যাবে, আর এখন ঘুমিয়ে পড়ো। তিহু ভদ্র মেয়ের মতো বলল, আচ্ছা। নীল সোফার পাশ কাটিয়ে ঘুরে ঘুমিয়ে পড়ল। তিহু চোখে ঘুমের লেশমাত্র নেই। মনের আনন্দে জোয়ার বইছে তার। কাল মাহার সাথে দেখা হবে। এতদিনের অ্যাডভেঞ্চারের কথা বলতে না পারলে তো একদণ্ড শান্তি পাবে না। কত কত কথা জমে রয়েছে তার মনের মাঝে। পূর্বের আকাশ সিঁদুর রঙে রাঙা হয়েছে। সুস্নিগ্ধ দৌড় কিরণ ছড়াচ্ছে ধরণী জুড়ে। তীক্ষ্ণ সেই মিষ্টি রোদ্দুরের সঙ্গে রুমের পার্শ্ববর্তী প্রকণ্ঠ বকুল বৃক্ষের জানালা দিয়ে একরাশ সুবাসী নরম পবন ছুটে গেল রুমটাতে। এমন স্নিগ্ধ প্রভাতে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে পড়ল তিহু। অলস ভঙ্গিতে বিছানা থেকে উঠে সে ঘড়ির কাঁটার দিকে তাকালো, 6টা চলমান। বিছানা থেকে নেমে ওয়াশরুমে যাওয়ার আগে এক ঝলক তাকালো সোফায় ঘুমন্ত নীলের দিকে। একটা কুশন মাথা নিচে, আরেকটা শরীরের উপর অগ্রভার দিয়ে। অন্যদিকে ঘুরে বেশ বেঘুরে ঘুমিয়ে আছে সে। তিহু কোনরূপ শব্দ না করে চুপিসারে পা বাড়ালো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে দীর্ঘ একটা শাওয়ার নেওয়া শেষে তিহু দেখতে পায় এখনো বেঘরে ঘুমাচ্ছে সে। তিহু ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখে 6টা বেজে 45 মিনিট। সে ভাবতে লাগলো এখন কি করা উচিত। এমনিতেও আজ ভার্সিটি আছে, তার ওপর বেলা চড়া হতে শুরু করেছে। তিহু এগিয়ে গিয়ে সামান্য ঝুঁকে ঘুমন্ত নীলের পিঠে আলতো করে ধাক্কা দিয়ে বলল, এই যে শুনছেন? কোনো জবাব না আসায় তিহু আবারও ডাকলো, উঠুন না। নীল এবার কোনো জবাব না দেওয়ায় তিহু কিছুটা হতাশ হয়ে তাকিয়ে সরে যাচ্ছিল। ঠিক তখনই নীল পাশ ফিরল। আর তিহু পড়ল মহাবিপত্তিতে। তার একগুচ্ছ কেশরশ্মি আটকা পড়ল নীলের শার্টের বোতামে। সামান্য ব্যথায় কুঁকড়ে উঠল সে, অতঃপর হয়ে পড়ল সেগুলো ছাড়াতে। তবে কোনো মতেই সেগুলো নীলের বোতাম থেকে ছাড়াতে পারছে না সে। বেশ শক্তপোক্ত হয়ে যেন আটকে গেছে তারা। এদিকে নিজে থেকে কয়েক ইঞ্চি উচ্চতায় কারো সঞ্চয় অনুভূতি করতে তড়িৎ বেগে চোখ খুলল নীল। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো তিহুর সাথে। দুজনেই লাজুক ভঙ্গিমায় নিমেষে চেয়ে রইল একে অপরের দিকে। তৎক্ষণাৎ নীল সামান্য নড়ে চুলে টান লাগলো। ভারসাম্য হারিয়ে তিহু তার বুকের ওপর পড়ল। লজ্জায় এক মহাসমুদ্রে ডুব দিল দুজনে। তিহু দ্রুত নীলের বক্ষপেট থেকে উঠতে যেতেই ফের চুল আটকে গেল আবারও। মুখ দিয়ে ব্যথাত শব্দ উঠল। নীল ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কি হলো?
আমার চুলগুলো আপনার শার্টের বোতামে আটকে গেছে। নীল সেগুলো ছাড়ানোর জন্য যখনই উঠতে গেল তখনই ব্যথা পেল ফের। চোখ মুখ কুঁচকে নিল তিহু। তা দেখে নীল নরম কণ্ঠে বলল, ওয়েট, জাস্ট সামান্য একটু। আই প্রমিস বেশি ব্যথা লাগবে না, আর একটুখানি। তিহু চোখ মুখ ওইভাবেই ঢেকলো আস্তে করে। এগুলো যেন ছাড়ানোই যাচ্ছে না। নীল ততক্ষণে চুলের প্রায় ছাড়িয়ে ফেলেছে। ধীর করে হাতের মাঝে এনে তিহু অন্যমনস্ক অবস্থা দেখে হেসে বলল, ছাড়াতে যখন চাচ্ছেন না তবে ছাড়াচ্ছ কেন? হয়তো তারা সারা জীবন আমার বক্ষে থেকে যেতে চায়, একটুখানি ভালোবাসা নিয়ে। শেষ কথাটুকু আস্তে করে বলল নীল, যার দরুন তা তিহুর কর্ণকুহরে পৌঁছে দিল কিনা বলা দায়। তবে তার প্রথম কথাগুলো বোকা বনে গেল তিহু। ভুরুটা সামান্য কুচিয়ে সে বলল, মানে? নীল সোফা থেকে উঠতে উঠতে বললেও, মানে কিছু না। হেসে মুচকি এসে ওয়াশরুমের দিকে এগিয়ে চলল। তিহু একই ভঙ্গিমায় তখনও তাকিয়ে থাকলো তার দিকে। ডাইনিং রুমে জমেছে আজ বাড়ির সকলে। বাড়ির সব পুরুষ আর নবীনদের দেখায় ব্যস্ত। প্রত্যেক পুরুষের পাশে দাঁড়িয়ে আছে নিজ নিজ সহধর্মিণী। অন্যান্য দিন বাবা আর বড় চাচ্চুর পাশে মা আর বম্মা থাকলেও আজ বড় ভাইয়ের পাশে তার সহধর্মিণীকে দেখে হতাশা দীর্ঘশ্বাস ফেলল নিহিত। পাশে বসেছিল রাফা। নিহিতের দিকে ফিরে সে বলল, কি হলো? তোমার কি বউ মারা গিয়েছে নাকি? নিহিত তার দিকে অগ্নিদৃষ্টিতে নিক্ষেপ করে কিছু বলতে গিয়েও হতাশগ্রন্ত কণ্ঠে বলল, দেখ, আজকে নীল ভাইয়ের পাশেও বউমণি আছে, কাল রাউফিন ভাইয়ের পাশেও তার সহধর্মিণী আসবে। আর আমার? নিহিতের কথা হু করে হেসে উঠল রাফা। সকলে খাওয়া বন্ধ করে রাফার হাসির দিকে তাকালো। থমকালো সে। মানে, সরি বলে আবারও খাওয়ায় মনোনিবেশ করলো। অন্যান্য দিন হলে হয়তো মায়ের মারের হাত থেকে কেউ বাঁচাতে পারতো না তাকে, কিন্তু মাঝ বড় ভাইয়ের সযত্নে মশগুল বিধায় এবারের মতো বেঁচে গেল সে। কিছুক্ষণ পর নিহিতের দিকে ফিরে সে বলল, শোনো ভাই, তোমাকে একটা কথা বলি, তোমার কপালে কোনোদিনও কোনো মেয়ে জুটবে না। আর তাকে কথা শেষ করতে না দিয়ে হুট করে নিহিত বলে উঠলো, তুই নিজে কি মেয়ে মনে করিস না? নিহিতের এমন কথায় কপাল কুঁচকালো রাফা। ডান চোখে সামান্য ছোট করে বলল, মানে? নিজের কথায় নিজে লজ্জায় পড়ে গেল নিহিত। দ্রুত পাশে গ্লাস থেকে এক গ্লাস পানি এক নিমিষে শেষ করে দিয়ে বলল, মানে কিছু না, এখন দ্রুত খা। আর একটা কথা বলবি তো এমন থাপ্পড় দিব না। রাফা নাক ছিটকালো, বলল, তোমরা আসলেও মাথায় সমস্যা আছে নিহিত ভাই। নিহিত আর কোনো কথা বলো না, চুপচাপ দ্রুত ভঙ্গিমায় খেয়ে থাকলো। তুমি এখন এখানে দাঁড়িয়ে কি করছো? যাও এক্ষুনি দ্রুত রেডি হয়ে নিচে আসো, কুইক। নীলের কণ্ঠে সবাই অঙ্গভঙ্গিমায় তাকালো তার দিকে। রোশনারা দ্রুত ভুরু যুগল কুচকে বললেন, রেডি হবে মানে? কোথায় যাবি তোরা? নীল নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আজকে নূরের ভার্সিটি আছে আর আমরা সেখানেই যাব। রুমিনার স্বামীর প্লেটে ভাত দেওয়া বন্ধ করলেন। ভার্সিটি যাবে মানে? আজকে তো কিছু রিচুয়াল আছে। আর তুই জানিস না, খানবাড়ির বউদের বিয়ের 1 সপ্তাহ আগে কলেজ বা ভার্সিটি যেতে নেই, দায়িত্ব থাকে তাদের, বুঝে নিতে হয় সেগুলো। মায়ের কথায় মনি বলল, কাকে কি বলছো আম্মু? এই মেয়ে সংসারের দায়িত্ব নেবে? মনির কথায় তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকালো নীল। সঙ্গে সঙ্গে চুপসে গেল সে। রৌশনারা বললেন, সেটা তো বোঝাই যাচ্ছে, যেখানে বাড়ির বউরা প্রতিদিন ভোরবেলা উঠে রান্নার সব কাজ একা একা হাতে সামলায়, সেখানে সবকিছু সূচনা করা লাগছে। রৌশনারার কথার জবাবে মির্জা সূচনা বলেন, কাজটা তো আমার করতেই হচ্ছে। রৌশনারা, কই, তুইও তো আমাকে হেল্প করিস না? আর নুরানের কথা বলার আগে তুই নিচের দিকে তাকা। ও তো তাও বাচ্চা মেয়ে হয়ে নতুন এসেছে, কিন্তু তুই তুই তো এ বাড়িতে নিয়মকানুন সব পুঙ্খানুপুঙ্খ জানিস, তবুও তো প্রতিদিন ঘুমতে ঘুরতে দেরি হয় তোর। তুই তো আর ওর মতো বাচ্চা নোস নাকি শিং ভেঙে বাছুরের দলে নাম লিখাতে চাচ্ছিস? মির্জা সূচনার এমন কথায় চুপসে গেল রৌশনারা খান। মির্জা সূচনা এক ঝলক সেদিকে তাকিয়ে ফের নূরের দিকে ফিরে বলল, নুরাইন, জামা, তুই গিয়ে রেডি হয়ে আয়, আমি তোর খাবার নিয়ে রুমে আসছি। তিহু এক ঝলক সবার দিকে তাকিয়ে অতঃপর সম্মতিসূচক মাথা নাড়িয়ে ওপরে চলে গেল। ভার্সিটি ক্লাস শেষে ছুটির প্রায় আগ মুহূর্তে একটা অফ পিরিয়ড চলছিল, তাই বন্ধুমহল বাইরের খোলা উদ্যানে বসে গল্প করছিল। তিহুকে এতক্ষণ যাবৎ নানা কথাই শুনিয়েছে মাহা আর রিশাদ। তিহু চুপচাপ বসে আছে। নিদ্রা ও ইফাজের কাছে সবটা শুনেছে, তাই মাহা আর রিশাদ তিহুকে বকছে। সে বলেছিল,
সব বলবে, অথচ সব যে এত কিছু তা তো তারা জানেনি। সেও কিছুই বলেনি। তিহু হঠাৎই মাকে আলতো করে ধাক্কা দিয়ে বলল, আর এমন করছিস কেন? তোর জন্য তো গুড নিউজ আছে, বলেছিলাম না তোকে আমার বড় যা বানাবো। দোস্ত, দিস ইজ টু মাচ আনএক্সেপ্টেড যে আমার এমন একটা ভাসুর আছে। দ্য মিস্ট, তুই আমার বড় যা কনফার্ম। মা দীর্ঘশ্বাস ছাড়লো। তৎক্ষণাৎ পাশ থেকে রিশাদ বলল, তোর কোনো ননদ নেই রে বান্ধবী? আছেই তো, দুইটা আমার মনের মতো। একটার সাথে আমার কথা হয়নি, আর একটা তো সাতচন্নি। রিশাদ উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করলো, নাম কি রে তোর ননদদের? রিশাদের মাথায় চাপা হাসলো নিদ্রা। তিহু দুষ্টে এসে বলল, ব্যাপার না দোস্ত, তোর সেটিং আমি করিয়ে দিব, কিন্তু কথা হচ্ছে তোর মতো পারফেক্ট কোনটা। উম উম, ভাবতে ভাবতে হঠাৎ করে তিহুর চোখের সামনে ভেসে উঠল দুপাশে বেনুনি আবৃত মোটা প্রেমে চশমাধারী মিষ্টি মেয়েটাকে। সঙ্গে সঙ্গে সে বলে উঠল, নিরু 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 একদম পারফেক্ট হবে তোর জন্য। নীরা আমার রাফার মধ্যে বড় আপু, তবুও কেন জানি রিশাদের জন্য নীরাকে পছন্দ করলো তিহু জানা নেই। তার কাছে রিশাদ ভুরু কুচকালো। নিরু মানে নীরা, ওয়ারিশা খান নীরা। বিশ্বাস কর, তোর জন্য পুরো পারফেক্ট। তুই যেমন সারাক্ষণ শর্ট টেম্পারেটর, ও সেরকম নরম আর মিষ্টি একটা মেয়ে। তোকে শুধু ওই সামলাতে পারবে। তবে রাফা না থাক, নীরাই পারফেক্ট। তার কথায় মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলো না বন্ধু মহল। হঠাৎ ইউনিভার্সিটির একজন স্টাফ সালমা বেগম এগিয়ে এসে বলল, তিহুমা, নীল স্যার এসেছেন, তোমাকে ডাকছেন। সালমা বেগম চলে যেতেই চাপা হাসলো নিদ্রা আর মাহা। মাহা ক্ষণিকের জন্য রেগে উঠলেও তিহুর ওপর রাগ করলো না। অন্তত পক্ষে তো কখনো পারবেও না। মুচকি এসে মাহা বলল, চলুন মিস জনাবিকা, আপনি তো এখন আবার নেতার স্ত্রী। কত সম্মান আপনার। চলুন চলুন, আপনাকে সম্মান করে আমরাও সম্মানিত হই। এই রিশাদ চল। মহু। রিশাদ উঠে দাঁড়ালো। তিন বন্ধু মিলে এগিয়ে চললো মেন গেটের দিকে। সামনে দাঁড়িয়ে নীলের গাড়ি। মাহা আর রিশাদ তিহুকে এগিয়ে দিয়ে সে সেখান থেকে চলে গেল। তিহু পা চালালো গাড়ির দিকে। গাড়ি ড্রাইভিং সিটের পাশে বসেছিল রওফিন। বহুদিন পর দেশে ফিরেছে বলে নীলের কোম্পানিটা ঘুরে দেখতে গিয়েছিল সে। আসার পথে নীল ভার্সিটিতে তিহুকে নিয়ে আসায় গাড়ির মাঝে বসে আছে সে। তার সুঠামধীর শরীর আবৃত, কালো শার্টে সানগ্লাসে ঢেকে থাকা তীক্ষ্ণ দৃষ্টি, নিবদ্ধ হয়ে থাকা মুঠোফোন। হঠাৎই পরিচিত এক মেয়েলি সুবাসে দ্রুত জানালা দিয়ে বাইরে তাকায় সে। দেখতে পেল দুজন বন্ধু গল্প করতে করতে যাচ্ছে। একটা মেয়ে একটা ছেলে। বেশ খানিকটা দূরে চলে গিয়েছে তারা, যার দরুন ভালো মতো বোঝা যাচ্ছে না। তবুও রফিনের কেমন যেন লাগলো। মনে হলো বহু পরিচিত, বহু প্রতীক্ষিত ব্যক্তি তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। সে দ্রুত গাড়ি থেকে নামতে চাচ্ছিল, ঠিক তখনই হাজির হলো তিহু। এক ঝলক নীলের দিকে তাকিয়ে পরক্ষণে রাফিনকে দেখে সে বলল, আরে ব্রাদার, তুমি এখানে? তিহুর কণ্ঠ ধ্যান ভাঙলো রাফিনের। তার দিকে ফিরে এসে মুচকি হাসলো, এই তো সিস্টার, তোমাকে নিতে এলাম। তিহু মুচকি এসে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলছে ব্যস্ততম সড়ক দিয়ে। ড্রাইভিং সিটে দক্ষ খাতে গাড়ি চালাচ্ছে নীল, তার পাশে রাউফিন। তিহু বিক্ষুব্ধ নয়ন বারংবার লুকিং গ্লাসে চলে যাচ্ছে। সেখানে দৃশ্যমান নীলের তীক্ষ্ণ আখি যুগল। ফের দৃষ্টি নামাচ্ছে সে। বার কয়েক এমন কাণ্ডের পর রাউফিন আরো একটা জিনিস তার নজরে বাড়ল। যখন তিহু দৃষ্টি নামাচ্ছে ঠিক তখনই নীল দ্রুত লুকিং গ্লাস তার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো তার কাছে। ঠোঁট চেপে হেসে সে বলল, নীল গাড়িটা থামাতো। রফিনের কথায় তৎক্ষণাৎ ব্রেক কষল নীল। দ্রুত কণ্ঠে বলল, কি হয়েছে, এনি প্রবলেম? রফিন দরজা খুলে গাড়ি থেকে নেমে গিয়ে বলল, কাবাব মেয়ে হাড্ডি হতে কার বা ভালো লাগে বল? সিস্টার, তুমি বরং সামনে যাও, আমি পেছনে বসি। তিহু আর নীল দুজনেই লজ্জায় পড়ে গেল রফিনের এমন কথায়। দুজনেই এমন ভয়। রফিন কি দেখে ফেললো নাকি? তিহু লজ্জিত কণ্ঠে বলল, না না ব্রাদার, তেমন কিছু না। তাহলে আর কি? এর মাঝে রাস্তাতে এখন আমাকে ক্যাব বুক করে তাতে যেতে হবে নাকি? আফটার অল, কাবাব মে হাড্ডি আমি হতে পারবো না। তিহু পরন্ত না পেয়ে নীলের পাশে সিটে গিয়ে বসলো। রফিন মুচকি হাসলো। নীল এক ঝলক তাকালো তিহুর দিকে। তিহু লজ্জা ভঙ্গিমায় এক পলক তাকালো। সন্ধ্যার কিছুটা পরে নীল ল্যাপটপে কাজ করছিল। রাফা
সেই তখন থেকে এসে বসে আছে তিহুর কাছে। আবদার একটাই, একটা হরর ফিল্ম দেখবে সে, তবে একা একা দেখতে ভয় করে। আর নীরা এসব পছন্দ করে না বিধায় তিহুকে সঙ্গ করতে চাইছে সে। এদিকে তিহু একদমই রাজি নয় কোনো হরর ফিল্ম দেখতে। রাফা আরেকবার বলতেই সে ঘোর আপত্তি করে বলল, রাফু আমি হরর ফিল্ম দেখতে পারি না। ইভেন আমি তো রাতে বেলায় জিন ভূতের কথা শুনতেও পারি না। মনে হয় আমার আশেপাশে বসে আছে। ওরে বাবারে, একদমই না। রাফা বুঝলো তিহুকে জোর করেও কোনো লাভ হবে না। হতাশ হয়ে চলে যেতে গেলে তখন রাফার সাথে কথোপকথন চলাকালীন নীল এক অদ্ভুত ভঙ্গিমায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল তার দিকে। রাত প্রায় 11টার কাটায় তিহু মাহাকে দিয়ে কিছু বই আনিয়েছিল, সেগুলো চোখ বোলাচ্ছে সে। হঠাৎই নীল এক ঝটকায় তার দিকে তাকালো, অতঃপর কন্টাক্ট লিস্টের একটা নম্বরে ডায়াল করলো। মুহূর্ত কয়েক পর ভেসে আসলো একটা পুরুষ গুরু গম্ভীর কণ্ঠ। নীল সালাম দিল, আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? অপর পাশের ব্যক্তিটি বলল, আলহামদুলিল্লাহ বাবা, তোমার অবস্থা কি? আর কোনো সমস্যা? হ্যাঁ হ্যাঁ হুজুর, সমস্যা তো অনেক। আমার রুমের সুইমিং পুলের পাশে যে জিনটা ছিল না, ওইটা ইদানিং একটু বেশি চালাচ্ছে। ঘুমের ঘোরে কখনো পাশে হাত দিয়ে মনে হয় কেউ বসে আছে। নীলের কথায় কেউ বিস্ফোরিত নয়নে তাকালো তার দিকে। নীলের কথোপকথনের মাঝে দুজনে একবার অতি সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো তিহুকে। তার ভীত চোখে মুখে লুকায়িত হয়ে হাসলো, অতঃপর নিজের আলাপচারিতা চালিয়ে গেল হুজুরের সাথে। হুজুর তাকে জানালো তিনি কালকে আসবেন, আর আজকে রাতটুকু নীল আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে। নীল জি হুজুর বলে ফোনটা রেখে দিল। কথা বলা শেষ করে নীল একবার তিহুর দিকে তাকালো। তিহু তখনও ভীত দৃষ্টিতে অবাক লোচনে তাকিয়ে আছে তার দিকে। নীলকে ফোন রেখে দিতে দেখে ভীত কণ্ঠে বলল, আপনার রুমে জিন আছে? নীল নির্বিকার ভঙ্গিতে সোফায় বসতে বসতে বলল, আছে তো। তারপর তিহুর বাঁকা পাশের দিকটা যেখানে সুইমিং পুলের এরিয়া, সেদিকে ইশারা করে বলল, ওই সুইমিং পুলের এরিয়ায় তার খুব পছন্দের, সর্বক্ষণ ওইখানেই থাকে। নীলের ইশারায় এক ঝলক সেদিকে তাকালো তিহু। গা ছমছম করে উঠল, শরীর জুড়ে বয়ে গেল এক মৃদু ভীত কম্পন। নীল সেদিকে তাকিয়ে চাপা হাসলো, অতঃপর সোফাতে আরাম করে শুতে শুতে বলল, লাইট অফ করে দাও, আমি ঘুমিয়ে পড়ি। আপনি আপনি ঘুমান না, আমি বরং পরে একটু লাইট অফ করে দিবনি। নীল বুঝলো তার বুদ্ধি কাজ হয়েছে। এক ঝলক হাসলো সে, অতঃপর স্বাভাবিক হয়ে তিহুর দিকে ফিরে বলল, কেন ভয় পাচ্ছ? তিহুর সত্যি সত্যি ভয় করছে, তবে সেটা সে কোনো মতেই নীলকে বুঝতে দিবে না। বুঝতে দিলে তো তার মান সম্মান কিছুই আর বাকি থাকবে না। সে ঘোর বিরোধিতা করে বলল, না না, ভয় পেতে কেন যাব? এইটুকু ব্যাপারে কি কেউ ভয় পায় নাকি? আমি কি বাচ্চা যে সামান্য এইটুকুতে ভয় পাবো? নীল ডান ভুরু সামান্য নাচিয়ে বলল, ও আচ্ছা, তাহলে লাইট নিভিয়ে দিন মিসেস খান সাহেবা। নীলের বলা মিসেস খান সাহেবের কথাটা কর্ণকুহরে পৌঁছাতে লজ্জায় লাল বর্ণ ধারণ করেছে তিহুর ফর্সা মুখশ্রী। ভয় আর লজ্জায় অদ্ভুত মিশ্রণে আবিদ্ধ তিহু চুমুকের মতো আকর্ষণ করে নীলের দিকে। নীল দৃষ্টি নামালো। তিহু ভীত হয়ে লাইট নিভিয়ে দিল। রুম জুড়ে এখন শুধুই ডিম লাইটে টিমটিম আলো। মাঝে মাঝে ভেসে আসছে পাখপাখালির গুঞ্জন, তবে তাও আজ ভয়ের কারণে হচ্ছে তিহুর কাছে। কম্পিত হাতে পাশ থেকে একটা বালিশ নিয়ে তাতে মুখ গুজে শুয়ে পড়ল সে। মুহূর্তে কয়েক পর আচ্ছা, তন্ডা যেন বিদায় নিয়েছে তিহুর কাছ থেকে। চোখে এক ফোঁটা ঘুমের লেশ নেই, ভয় লাগছে খুব ভীষণ। বালিশ থেকে মাথাটা তোলার সাহস হচ্ছে না তার। হঠাৎই পায়ের কাছে কিছু একটা আলতো স্পর্শ অনুভব করতে তড়িৎ বেগে চোখ মেলে তাকে চিৎকার করে উঠল সে, ভূত ভূত, আম্মু আম্মু কই তুমি, আম্মু ভূত। ঠোঁটের ভেঙে কাঁদতে কাঁদতে কথাগুলো এক নাগাড়ে বলে উঠল তিহু। তার চিৎকারে ধরফড়ি উঠল নীল। যদিও সে এতক্ষণ জাগ্রতই ছিল, তবে তিহুর থিয়েটারের আকস্মিকতায় হতবিম্ব হয়ে গেছে। দ্রুত এগিয়ে এসে লাইট অন করলো সে। নূর, এই নূর, কি হয়েছে তোমার? দেখো না আমি। ভয় পেয়েছো? এই তো আমি। তিহু কোনো কথা না বলে সবে গিয়ে এসে শক্ত করে জাপটে ধরে নীলকে। তার এমন কাণ্ডে থ মেরে গেল যেন নীল। কি হলো কিছুই বুঝলো না। নিজের ওপর নিজেরই রাগ হতে লাগলো। কেন করলো এমন মিথ্যা নাটক? সে দ্বিধা হাতে তিহুর পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই তো আমি। ভয় পেও না, কিছু নেই এখানে। তিহু ঠোঁট ভেঙে বাচ্চাদের মতো কেঁদে কেটে বলল, না আছে, ভূত আছে আমার পায়ের কাছে।
কান্নার তোপে যেন কিছু বলতে পারছে না সে। নীল একবার এক পলক তাকালো তার পায়ের কাছে। এবার সবটা স্পষ্ট। উপর হয়ে শোবার দরুন তার ওড়নাটা পায়ের কাছে এসে পড়েছিল, আর সেটাই হালকা বাতাসে দোলায় স্পর্শ লেগেছে পায়ে। এটা ভূত না। নীল তিহুর বোকামির কথায় মাথা নিচু করে মুচকি হাসলো, অতঃপর বলল, আচ্ছা বুঝেছি, থাক আর লাইট অফ করা লাগবে না, তুমি লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়ো। সে সরে যেতে তিহু আবারও শক্ত করে জাপটে ধরে বলল, না না, আপনি প্লিজ যাবেন না, আপনি বিছানাতেই ঘুমান, আমার কোনো আপত্তি নেই। নীল এবার কোনো অবাকের চূড়ান্ত সীমায় আহরণ করলো যেন। সামান্য একটু মিথ্যা জিনের ভয়েই তিহু কাবু। যাই হোক, সে হাজারবার ধন্যবাদ জানায় সে অবজ্ঞ জিনকে, যার দরুন আজ শান্তিতে নিচের বিছানায় ঘুমাতে পারবে সে। কাল সারা রাত ওই সোফাতে নির্ঘুম কেটেছে তার। ঘুমানোর জন্য বিশাল বিছানা, যার নিত্যদিনের সঙ্গী, সেখানে এক রাত ওই ছোট্ট বিছানায় আবুসবু হয়ে থাকার থেকে এই জিনের বুদ্ধিটা যেন সাধুবাদ ছিল তার জন্য। সে দুষ্টু হেসে ফের সাধুবাদ জানালো নিজের এমন বুদ্ধিকে।